ওয়েলকাম টু শিক্ষার্থম। আজকের ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জের বেসিক কিছু রুলস নিয়ে ডিসকাস করব। আমাদের তো ভয়েস চেঞ্জ করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ। ওকে, এই ভয়েস চেঞ্জ করার জন্য বেশি না, মাত্র 5টি স্টেপস আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং তারপরে দেখব যে ভয়েস চেঞ্জ করাটা কতটা ইজি এবং কোনটা কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, সেটাকেও আইডেন্টিফিকেশন করতে পারবো। কোন কোন সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবো না, সেই এই 5টা স্টেপসকে যখন আমরা ডিসকাস করবো না, সেটা দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ইটস সো ইজি। জাস্ট এই 5টা স্টেপকে যদি মনে রাখতে পারো, দেখবে ভয়েস চেঞ্জে কোনো দিন কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে না। ওকে, এবার চলো সেই 5টা পয়েন্টগুলো আমরা স্টেপ বাই স্টেপ একদম ডিটেইলে আলোচনা করবো। রাইট, দেখো প্রথমেই 5টা পয়েন্টের মধ্যে প্রথমে রয়েছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব ফর্ম। রাইট, আমাদের যখন একটা সেন্টেন্স দেওয়া হবে তখন সেই সেন্টেন্সটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো কিনা, সেটা অ্যাক্টিভ ভয়েসে না প্যাসিভ ভয়েসে, তো সেটা জানার জন্য প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে আইডেন্টিফিকেশন অফ ভার্ব, যে সেন্টেন্সটা আমাকে দেওয়া থাকবে। ওকে, এবার চলো একটা সেন্টেন্স নেই, সেই সেন্টেন্স নিয়ে আমরা কাটাছেড়া করি, তখন আমরা দেখতে পারবো যে এই পয়েন্টের গুরুত্বটা কতটা। রাইট, দেখো যদি আমি বলি যে স্টুডেন্টস আর ডুইং এ লট অফ ওয়ার্ক, এই সেন্টেন্সটা মনে করো আমাকে ভয়েস চেঞ্জ করার জন্য দিয়েছে এবং ব্র্যাকেটে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস। কনফিউজড? চেঞ্জ দ্য ভয়েস, কিন্তু আমি তো বুঝতে পারছি না এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আগে বুঝতে হবে তো যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, তারপরে তো চেঞ্জ করব, সেটাই বুঝতে পারছি না। সেটাও বুঝতে পারবো এবার। চলো দেখো, আমরা যখন কোনো সেন্টেন্স যখন কনস্ট্রাক্ট করি তখন আমাদের ভার্বের প্রয়োজন হয়, আর ভার্বের কাজটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটাকে সঠিকভাবে তোমার প্রকাশ করার জন্য আমাদেরকে টেন্সের সাহায্য নিতে হয়। তা আমাদের কতগুলো টেন্স রয়েছে? 12 টেন্সেস, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। কিন্তু আমরা ভয়েস চেঞ্জ যখন করব এই 12টা তোমার টেন্সে ভয়েস চেঞ্জ করবো না, 12 রকমের ভার্বের ফর্ম পাবো, কিন্তু আমরা ভয়েস করব মাত্র 8 রকম টেন্সে। ওকে, সেই 8 রকম টেন্স কোন কোন 8টি সেটা দেখো আমার লেফট সাইডে লেখা রয়েছে, তোমরা দেখে লিখে নিতে পারো বা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আর যে 4টি আমরা ভয়েস চেঞ্জ করছি না সেটা প্রচলিত নেই আর আমাদের কাজেও লাগে না। রাইট, এবার দেখো একটা সেন্টেন্স যখন কনস্ট্রাকশন আমরা যখন করি তখন আমাদের টেন্সের নিয়ম অনুযায়ী করে থাকি। ওকে, তো যে টেন্সের নিয়ম অনুযায়ী যখন করি আমরা তখন সেটা হচ্ছে নর্মাল ফরমেশন। এবার যে সেন্টেন্সটা আমাদেরকে ভয়েস চেঞ্জের জন্য দেওয়া রয়েছে সেই সেন্টেন্সের প্রথম কাজ হলো ভার্বটাকে আইডেন্টিফাই করা, ভার্বের পোর্শনটাকে, ভার্বের ফর্মটাকে। ওকে, প্রথম কাজ হলো এখানে দেখো এই সেন্টেন্সটা স্টুডেন্টস আর ডুইং আ লট অফ ওয়ার্ক, আমাদের প্রথম কাজ ভার্বের যে ফর্ম সেই ফর্মটাকে আমরা আইডেন্টিফাই করব। এখানে ভার্ব হচ্ছে আর ডুইং, ভার্বের ফর্মটাকে আইডেন্টিফাই করে ভি লিখে দিলাম। এবার এটা কোন টেন্স আমাদেরকে বুঝতে হবে। এবার টেন্স অনুযায়ী যদি আমাদের ভার্বের ফর্ম থাকে, টেন্স অনুযায়ী, আমি কিন্তু রিপিট করছি কথাটা বারবার, দেখো টেন্স অনুযায়ী, যে টেন্স অনুযায়ী ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে নর্মাল ফর্ম হয় তাহলে পরে প্রেজেন্টে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে এস বা ইএস যোগ হতে পারে, সেটা সাবজেক্টের নাম্বার অফ পার্সনের উপর ডিপেন্ড করবে। রাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নর্মাল ফর্ম কি হবে? ভার্বের ফর্মটা এম ইজ আর, তার সাথে আইএনজি যুক্ত ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, তার সঙ্গে তোমার হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেমন হ্যাভ টেকেন, হ্যাজ টেকেন, হ্যাভ সিন, হ্যাজ সিন। ওকে, এটা হচ্ছে নর্মাল ফর্ম। যেমন পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ফর্মটা থাকবে V2। ওকে, অর্থাৎ পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার, তার সঙ্গে আইএনজি যুক্ত ভার্ব, যেমন ওয়াজ সিঙ্গিং, ওয়ার সিঙ্গিং। এটা হচ্ছে নর্মাল ফর্ম। এই নর্মাল ফর্ম যদি থাকে তাহলে পরে সেটা অ্যাক্টিভ ভয়েস। আমি 99.9% শিওর হয়ে গেলাম যে সেটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, জাস্ট ভার্বের ফর্মটা দেখে। রাইট, যদি এইভাবে না থাকে ভার্বের ফর্ম টেন্স অনুযায়ী তাহলে পরে তারপর দেখো সেটারও অ্যান্সার রয়েছে। দেখো আমি আর দুটো সেন্টেন্স লিখছি। দেখো ধরো হি স্লিপস
হি স্লিপস অ্যাট নাইট। ওকে, এটা একটা সেন্টেন্স লিখলাম। আরো একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো আই অ্যাম এ স্টুডেন্ট। আর একটা সেন্টেন্স লিখি, যেমন ধরো হি হ্যাজ এ পেন। ওকে, একদম নর্মাল সেন্টেন্স। দেখো এইখানে দেখো, এই যে নাম্বার 3 and 4 এই সেন্টেন্সটা দেখো, 1 2 3 4 চারটা সেন্টেন্স আমরা লিখেছি। এই চারটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝে যাব। ওকে, দেখো নর্মাল বলছি, নর্মাল ভার্বের ফর্ম আছে কিনা সেটা আগে দেখবো আমরা। তাহলে এই সেন্টেন্সে কিন্তু নর্মাল ফর্ম রয়েছে। দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর, তার সাথে আইএনজি যুক্ত ভার্ব, এখানে আর রয়েছে, আইএনজি যুক্ত ভার্বও রয়েছে, এটা নর্মাল ফর্ম। এতে আমি নিশ্চিত হয়ে গেলাম সেন্টেন্সটা তোমার অ্যাক্টিভ হয়েছে। কত পার্সেন্ট নিশ্চিত? 100% নিশ্চিত হয়নি কিন্তু এখনো, 99.9% নিশ্চিত হয়েছি। আর একটু বাকি আছে, সেটাও নিশ্চিত হয়ে যাব যেটা অ্যাক্টিভ হয়েছে আছে কিনা। ওকে, আর একটা জিনিস শুধু দেখবো। দেখো এই সেন্টেন্সটাতে অ্যাম রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম আছে। ওকে, তারপরে কি হয়েছে, ভার্বের ফর্মটা আইএন যুক্ত ভার্ব বসে। এখানে আইএন যুক্ত ভার্ব আছে, তাহলে পরে এটা নর্মাল ফর্মে নেই এবং এটার ভয়েস চেঞ্জও করা সম্ভব না। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ এ পেন। হি হ্যাজ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাজ রয়েছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, এখানে থার্ড ফর্ম আছে, থার্ড ফর্ম নেই। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু নর্মাল, এই যে টেন্স অনুযায়ী কিন্তু ভার্বের ফর্ম নেই, সেই জন্য এটাও কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব নয়। কিন্তু এই ভার্বগুলোর পরে অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে পরে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। যখন আমরা ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ করব তখন আমরা ডিটেইলে সেটা বিষয়ে জানবো। ওকে, জাস্ট এখনকার ইনফরমেশনের জন্য বলছি, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্মের আগে টু বসিয়ে দিলে পরে ইনফিনিটিভ হয়ে যায়। যদি এখানে থাকতো আই অ্যাম টু বাই এ বুক, তাহলে পরে কিন্তু এটার ভয়েস চেঞ্জ করতে, দেখো এখানে ইনফিনিটিভ আছে। ঠিক একই রকম ভাবে হি হ্যাজ টু বাই এ বুক, হি হ্যাজ টু বাই এ বুক, তাহলে পরে এটারও কিন্তু ভয়েস চেঞ্জ করা যেত। অর্থাৎ বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে পরে কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব। ওকে, এই সেন্টেন্সটা দেখো, স্লিপস, এটা কি নর্মাল ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স? দেখো স্লিপ, স্লিপ ভার্বের সঙ্গে এস আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে পরে এটা নর্মাল ফর্ম রয়েছে। তাহলে এটাও আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি বলছি এটা 99.9% রয়েছে, আরও একটু বাকি আছে নিশ্চিত হওয়ার জন্য। সেটা আমরা এবার সেকেন্ড, আমার যে স্টেপের কথা বলছি সেই সেকেন্ড স্টেপটা যদি আমি একটু অ্যানালাইজ করি তাহলে পরেই বুঝতে পারবে। ওকে, এবার এটা বুঝে গেলাম আমি এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে 99.9%। এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এই জায়গাটা কিন্তু ভালো করে মার্ক করো, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। এটাকে আমাকে করতে হবে। কেমন করে করব? ভার্বের যে আগের অংশটুকু বিফোর ভার্ব সেটা সাবজেক্ট হয়, আফটার ভার্ব সেটা অবজেক্ট হয়। এটা জেনারেল কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্ট নিয়ে কিন্তু সব জায়গাতে চলবে না। তার জন্য আমাদেরকে একটি ট্রিক ফলো করতে হবে। সেই ট্রিকটা কি, চলো দেখি। দেখো এইবার ভার্বকে আমরা আইডেন্টিফাই করেছি, ঠিক ভার্বের আগে বিফোর ভার্ব আমরা দুটো ডাব্লিউ কোয়েশ্চেন করব। সেই ডাব্লিউএস ওয়ার্ড দুটো কি কি? নাম্বার 1 হু বা হোয়াট, রাইট? এই হু বা হোয়াট দিয়ে যদি আমি কোয়েশ্চেন করে যদি অ্যান্সার পাই তাহলে পরে সাবজেক্ট আছে। ওকে, দেখো স্টুডেন্টস, এই যে ভার্বের আগের অংশটুকু, এই অংশটুকু এবার দেখবোই না যখন কোয়েশ্চেন করবো। যত খুশি ওয়ার্ড থাকে, এখানে একটা বড় ওয়ার্ড রয়েছে, একের বেশি ওয়ার্ড থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা, যত খুশি থাক দেখবো না। এবার এটাকে ঢেকে রাখলাম মনে করো। তাহলে এবার কোয়েশ্চেন করবো, জাস্ট এই যে আর ডুইং এর আগে বসিয়ে দেবো হু আর ডুইং আ লট অফ ওয়ার্ক, অথবা হোয়াট আর ডুইং আ লট অফ ওয়ার্ক। হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে পরে অ্যান্সার পাচ্ছি না, হু দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে পরে দেখো হু আর ডুইং আ লট অফ ওয়ার্ক, অ্যান্সার পাচ্ছি স্টুডেন্টস। কারা অনেক কাজ করছে? স্টুডেন্টসরা। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আছে। ওকে, এবার এই সেন্টেন্সটা এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে বলছি 99.9%। আমি যদি শুধু 0.1% নিশ্চিত হতে পারিনি, এটাও নিশ্চিত হয়ে যাবো। চলো দেখো, এটারও সাবজেক্ট আছে স্লিপ, এটাকে কোয়েশ্চেন করো হু স্লিপস অ্যাট নাইট, অ্যান্সার হি। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব। ওকে, এবার তারপরে আমরা অবজেক্ট বের করব।
অবজেক্ট বের করার জন্য ঠিক একই রকম ট্রিক। ঠিক ভার্বের পরে আর ডুইং এর পরে আমরা দুটো ডাব্লিউএস ওয়ার্ড নেব, সেই দুটো ডাব্লিউএস ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করব। দুটো দিয়ে যদি অ্যান্সার পাই তাহলে ভালো, দুটো অবজেক্ট রয়েছে। যদি একটা অ্যান্সার পাই তাহলে পরে একটা অবজেক্ট থাকবে। দেখো, স্টুডেন্টস আর ডুইং হুম, এই পরে যতটুকু আছে এটা বাধ্য থেকে দেখো না। স্টুডেন্টস আর ডুইং হুম, স্টুডেন্টরা করছে, স্টুডেন্টস আর ডুইং স্টুডেন্টরা করছে হুম কাকে, এটাতে কোনো কোয়েশ্চেনই হতে পারে না। স্টুডেন্টস আর ডুইং হোয়াট, স্টুডেন্টরা করছে কি, কি করছে, এ লট অফ ওয়ার্ক, এটার অ্যান্সার পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তো সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এই সেন্টেন্সটা দেখো, হি স্লিপস অ্যাট নাইট। হি স্লিপস হোয়াট, হি স্লিপস হোয়াট, সে ঘুমায় কি, অ্যান্সার নেই। হি স্লিপস হুম, এটা তো আরও অ্যান্সার পাওয়া যায়, সে ঘুমায় কাকে, এটা নিয়ে অ্যান্সার হলো। তাহলে এটা কিন্তু অবজেক্ট নেই। অবজেক্ট নেই মানে এটার ভয়েস চেঞ্জ আমি করতে পারবো না। এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল সেন্টেন্সটা, কিন্তু এটা কিন্তু ভয়েস চেঞ্জেবল সেন্টেন্স নয়, রাইট? তাহলে অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। অর্থাৎ যে সকল ভার্বের অবজেক্ট নেই সেই সকল ভার্বগুলোকে কি বলা হয়, সেই সকল ভার্বগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ। ওকে, ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আর যে সকল ভার্বের অবজেক্ট রয়েছে সেই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ওকে, এগুলো সম্পর্কে মোটামুটি তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে। ট্রানজিটিভ ভার্ব, একমাত্র আমরা ট্রানজিটিভ ভার্বেরই কিন্তু ভয়েস চেঞ্জ করে থাকি, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কি ভয়েস চেঞ্জ হয় না? ইনট্রানজিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ হয় যদি সেই ভার্বগুলোকে আমরা তোমার কি বলে ট্রানজিটিভ করে নিতে পারি। সেই ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে পরে সেটাকে ট্রানজিটিভ তোমাকে ভয়েস চেঞ্জ করা সম্ভব। যেমন ফাইট, যেমন রান, যেমন ধরো এই স্লিপ, যে স্মাইল, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো সাধারণত অবজেক্ট থাকে না, কিন্তু অবজেক্ট যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে পরে সেটাকে ভয়েস চেঞ্জ করা সম্ভব সেই সেন্টেন্সে। ওকে, এবার কোনো কোনো সেন্টেন্সে মনে করো এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, এবার অনেক সেন্টেন্সেই তোমার হচ্ছে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। যেমন আমাদের কত রকমের সেন্টেন্স রয়েছে, 5 রকমের সেন্টেন্স রয়েছে, যে অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্টটা উজ্জ্ব থাকে কিন্তু অবজেক্ট থাকে, কিন্তু ভয়েস চেঞ্জ করার জন্য অবজেক্টটা দরকার। সাবজেক্টটা উজ্জ্ব থাকুক, আমরা বুঝে যাব সাবজেক্টটা কে। যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ ইউর আইজ, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা কমন, সেই জন্য উজ্জ্ব থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। ওকে, যে সকল ভার্বের অবজেক্ট থাকবে সেই সকল ভার্বেরই শুধুমাত্র আমরা ভয়েস চেঞ্জ করবো। ইট ইজ এ জেনারেল কনসেপশন। ইনট্রানজিটিভ ভার্বে করতে পারবো সেটাকে ট্রানজিটিভ করে নিতে হবে। ওকে, এটা কি মুছে দিই, হয়ে গেল, বোঝা গেল পরিষ্কার বিষয়টা যে কোন কোন ধরনের সেন্টেন্সকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। এবার দেখো একটা জিনিস, এটা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে আছে 99.9% আমরা নিশ্চিত হয়ে গেছিলাম, তাহলে 0.1% কেন নিশ্চিত হতে পারেনি? এবার দেখো অ্যাক্টিভ ভয়েস রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে। এবার এটা দেখে আমরা নিশ্চিত হয়েই গেছি প্রায়। ওকে, এবার অ্যাক্টিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে। ওকে, দেখো স্টুডেন্টস আর ডুইং আ লট অফ ওয়ার্ক, স্টুডেন্টরা অনেক কাজ করছে, তাই না? স্টুডেন্টরা অনেক কাজ করছে, স্টুডেন্টরা নিজেরাই করছে, স্টুডেন্ট এখানে অ্যাক্টিভ রয়েছে, ভার্ব টেন্স অনুযায়ী, টেন্সের ফর্ম অনুযায়ী রয়েছে, অ্যান্ড এই ভার্বের অবজেক্ট রয়েছে। তার মানে এবার 100% আমরা নিশ্চিত যে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এবং এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, রাইট? এবার ভয়েস চেঞ্জ করব। এবার আমাদের প্রাথমিক কাজ হয়ে গেছে, সেন্টেন্স আইডেন্টিফিকেশন হয়ে গেছে এবং সেন্টেন্সে তোমার ভয়েস চেঞ্জ করা যাবে কিনা সেটাও আমরা বুঝতে পেরে গেছি। এবার আইডেন্টিফিকেশন সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট অবজেক্টের ভার্বের আইডেন্টিফিকেশন কেন করলাম, যে সাবজেক্ট এবং অবজেক্টের যখন প্যাসিভ ভয়েস করব তখন তাদের সেন্টেন্সে লোকেশনটা চেঞ্জ হয়, অর্থাৎ প্যাসিভ ভয়েসে তোমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর যেটা সাবজেক্ট রয়েছে সেটা অবজেক্ট হয়ে যাবে। ওকে, এদের জাস্ট লোকেশনটা ঠিক বিপরীতটা হবে প্যাসিভ ভয়েসের সময়, রাইট? এবার দেখো এই অবজেক্টটাকে তাহলে আমাকে সাবজেক্ট করতে হবে এটাকে ভয়েস চেঞ্জ করার জন্য, রাইট? দেখো এ লট অফ ওয়ার্ক, তাহলে এটাকে প্রথমে লিখবো, সাবজেক্ট মানে প্রথমে লিখবো। তো এবার দেখো আরেকটা জিনিস বলে দিই, এই অবজেক্টটা কিন্তু নিজে কখনো যখন সাবজেক্ট হচ্ছে তখন দেখো এই কিন্তু নিজে কাজ করতে পারে না, এ হচ্ছে অ্যাফেক্টেড সাবজেক্ট, অর্থাৎ স্টুডেন্টরা যে কাজটা করছিল তার প্রভাবটা পড়েছে এই অবজেক্টের উপরে, সেজন্য বলছে অ্যাফেক্টেড। ওকে, এবার এটা কিন্তু এখানে স্মল লেটার রয়েছে, যখন আমরা প্যাসিভ ভয়েসের সময় যখন এটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো তখন কিন্তু এটাকে স্মল লেটার নয়, এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে।
তাহলে এ লট অফ ওয়ার্ক, লট অফ ওয়ার্ক হয়ে গেল। ফার্স্ট স্টেপ আমাদের হলো যে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করতে পেরেছি। ওকে, এবার কি করতে হবে? এবার আমাদেরকে বি ভার্ব লাগবে। সেকেন্ড স্টেপ আমাদের, থার্ড স্টেপ বি ভার্ব। এবার বি ভার্ব কোনগুলো, কতগুলো রয়েছে সেটা জানতে হবে। বি ভার্ব রয়েছে 8টি। দেখো কি কি, বি, বিং, বিন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এইগুলোর মধ্যে কোনো একটি ভার্ব ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস কখনোই সম্ভব নয়। মিনিমাম একটি এর মধ্য থেকে নিতেই হবে যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়বে। যদি একটা থেকেও থাকে তোমার অ্যাক্টিভ ভয়েসে, তাহলে পরে আরও একটি লাগবে। যদি একটাও না থাকে তাহলে পরে এখান থেকে একটা নিতে হবে। মোট কথা প্যাসিভ ভয়েস করার সময় এই গ্রুপ থেকে একটা বিভাগ তোমাকে ইউজ করতেই হবে। তাহলে পরে এই যে সেন্টেন্সটা আমাদেরকে দেওয়া আছে সেই সেন্টেন্সটা দেখো, এখানে আছে কি, আর ডুইং। কোন টেন্স, কোন বিভাগ ইউজ হবে সেটা টেন্সের উপর নির্ভর করবে। এবার এটা কোন টেন্সে রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে। এবার দেখো, আরও যদি টেন্সটাকেও যদি ভালো মতো না জানো, যদি সেই সম্পর্কে একটু ভালো ধারণা, যদি স্ট্রং একটা গ্রিপ না থাকে টেন্সের উপরে, তাও একটা শর্টকাট বুদ্ধি রয়েছে। সেটা কি, দেখো আইএনজি যুক্ত ভার্ব রয়েছে। যেখানে যেখানে আইএনজি যুক্ত ভার্বের ভয়েস চেঞ্জ করতে হবে সেই সকল জায়গাতেই এই বিংকে ইউজ করব। ওকে, যে কোনো জায়গাতে, সেটা সিঙ্গলি থাক, সেটা তোমার কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হোক, সেটা জেরান্ড হোক, সেটা পার্টিসিপল হোক, যে কোনো জায়গাতে আইএনজি যুক্ত ভার্ব দেখলে পরে সেখানে এই বিং, এই বি ভার্বটা তোমাকে ইউজ করতেই হবে। তাহলে পরে আমরা এখানে বি ভার্ব ইউজ করবো এই সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু যেটা দেওয়া আছে, একটা বি ভার্ব কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, সেটা তো থাকবেই, সেটা বাদে আরও একটি বি ভার্ব। তাহলে এখানে আর এর পরিবর্তে এই লট অফ ওয়ার্ক, আরটা তো প্লুরাল ভার্ব, এটা তো লিখতে পারবো না। তাহলে আর এর ফ্যামিলিতে আর কে কে আছে, অ্যাম, ইজ, আর, এই যে তিনটে আছে, তিনটের মধ্যে একটা নিতে হবে। আর হলো না, অ্যাম তো আয়ের পরে বসে, সেটাও হলো না, তাহলে থাকলো কি, ইজ। সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, ইজ। তাহলে এখানে কি করলাম আমরা, বি ভার্ব ঠিক করলাম, বিং হবে, বিং। রাইট, হয়ে গেল আমাদের যে থার্ড স্টেপ, সেটা হয়ে গেল বি ভার্ব পর্যন্ত। এবার আরও কিন্তু বি ভার্ব রয়েছে। দেখো এই বি ভার্বগুলো কোথায় ইউজ করব সেটা একটু বলে দেই, যে টেন্স সম্পর্কে যদি একটু মনে করো যে ধারণা থাকে, সামান্যতম ধারণা, তাহলে পরেই বুঝতে পারবে। দেখো অ্যাম, ইজ, আর, অ্যাম, ইজ, আর কোথায় ব্যবহৃত হবে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ভয়েস চেঞ্জের সময়। আমি বারবার বলছি একই কথা, যত আলোচনা করছি একমাত্র ভয়েস রিলেটেড, রাইট। তো অ্যাম, ইজ, আর ইউজ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, রাইট। বেশি লেখার জায়গাটা সংক্ষেপে লিখলাম। ওকে, আর ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার কোথায় ইউজ করব, ঠিক একই রকম ভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, ভার্বের সেকেন্ড ফর্ম যে সকল সেন্টেন্সে থাকবে তাদেরকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়াজ বা ওয়ার, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, রাইট। বাকি থাকলো কি, বি আর বিন। তাহলে বিনটাকে কোথায় ইউজ করব, বিন ইউজ করব যত রকম পারফেক্ট টেন্স রয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, অর্থাৎ আরও যদি সোজা করে বলা যায়, স্পেসিফিকলি বলা যায় যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে পরে এই বিনটাকে ইউজ করব। সেটা যেভাবেই থাক, যদি হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে, তাহলে পরে আমরা বিন ইউজ করবো, অর্থাৎ পারফেক্টের সঙ্গে, রাইট। হয়ে গেল, থাকলো কি বি। এবার বি কে কোথায় ইউজ করব, বি ইউজ করব ফিউচার ইনডেফিনিট টেন্সের সঙ্গে। যেমন উইল, শ্যাল যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েস করার সময় সেটা উইল বি, শ্যাল বি, এরকম হয়ে যাবে, রাইট। আর কোথায় ইউজ করবো, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে হলো, হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট টেন্স। আর কোথায়, আরও আছে, দেখবে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে। মডেল অক্সিলারি কোনগুলো, যেমন ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, মাস্ট, এগুলো আছে না, এদের সঙ্গে আমরা এই বি ভার্বকে ব্যবহার করব। যদি অ্যাক্টিভ ভয়েসে মনে করো শুড আছে, প্যাসিভ ভয়েসে শুড বি হবে। অ্যাক্টিভ ভয়েসে মে আছে, প্যাসিভ ভয়েসে মে বি হবে। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড, রাইট। তাহলে মডেল অক্সিলারির সাথে ব্যবহার করতে পারছি। আর কোথায় ইউজ করা যেতে পারে, আর তোমার মনে করো যে ইনফিনিটিভের যখন আমরা ভয়েস চেঞ্জ করব সেখানেও ইউজ করা যেতে পারে, এই মানে যেতে পারে না, যাবেই আর কি। যেমন ধরো টু, টু ব্রিং, ওকে, এইটার ভয়েস চেঞ্জ আমাকে করতে হবে, টু ব্রিং,
কি হবে গো, তখন আমার কিন্তু এই বিটা লাগবে। যেমন টু বি ব্রট, ওকে, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, রাইট? তাহলে পরে এই প্রত্যেকটা বি ভার্বের কোথায় কোথায় ইউজ হয় সেটা জানতে পারলে। ওকে, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। তাহলে এ লট অফ ওয়ার্ক ইজ বিং হয়ে গেছে, এরপরে কি লাগবে আমাদেরকে, মেইন ভার্ব। এবং আমার ফোর্থ পয়েন্ট হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বটা সব সময় V3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হতেই হবে, না হলে পরে তোমার সেই ভয়েস হবে না। যে অ্যাক্টিভ ভয়েসে যে ফর্মেই দেওয়া থাকুক না কেন, প্যাসিভের সময় কিন্তু থার্ড ফর্ম করতেই হবে, রাইট? যে ফর্মে থাক, যদি থার্ড ফর্মেও দেওয়া থাকে, যেমন পারফেক্ট টেন্স যেগুলো, সেখানে কিন্তু মেইন ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে, সেখানে আনচেঞ্জ থাকবে। ওকে, থার্ড ফর্ম। তাহলে মেইন কথা দাঁড়ালো যে মেইন ভার্ব যখন আমরা প্যাসিভ ভয়েস ইউজ করব, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ইউজ করব। তাহলে এখানে ডুইং আছে, ডুইংটা এসে থেকে ডু থেকে, ডু এর থার্ড ফর্ম ডু, ডিড, ডান। ওকে, তাহলে এখানে ডান হলো, রাইট? হলো। এবার আমাদের মনে করো, দেখো এদিকে সাবজেক্টের পরের অংশটুকু সব হয়ে গেছে, রাইট? এবার দেখো, তাহলে শুধু দেখো সেই সাবজেক্টটুকু আছে অ্যাক্টিভ ভয়েসে, এটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এবার অবজেক্ট করে দিব, যদি নাউন হয় বসিয়ে দাও, এখানে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টের জায়গায় স্টুডেন্টস। কিন্তু এটা কি কমপ্লিট হলো? এটা কমপ্লিট হলো না, কেন? যখন আমরা অবজেক্ট বসাবো প্যাসিভ ভয়েসে, তখন তার আগে একটা প্রেপোজিশন ইউজ করতে হবে। সেই প্রেপোজিশনটা হচ্ছে বাই, ইউজ অফ বাই, আমার 5 নম্বর পয়েন্ট। ওকে, তাহলে এখানে আমাকে বাই ইউজ করতে হবে। এবার নাউন আছে, সাবজেক্ট, নাউন অপরিবর্তিত থাকে, সাবজেক্ট অবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন বা প্রোনাউন ইউজ করতে পারে। এবার যদি এখানে প্রোনাউন থাকতো, তাহলে পরে প্রোনাউনটা সাবজেক্ট, প্রোনাউনটা অবজেক্ট প্রোনাউন হতো। যেমন আই থাকলে পরে মি হয়ে যেত, হি থাকলে পরে হিম হতো। ওকে, আবার ঠিক একই রকম ভাবে অবজেক্টের এখানে যদি অবজেক্ট প্রোনাউন থাকতো, সেটাকে যদি আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে পরে সেটা সাবজেক্ট প্রোনাউন হবে। আর এখানে যদি মনে করো মি থাকে, মিটাকে যদি আমি সাবজেক্ট করি, তাহলে আই হবে, হার থাকলে পরে সি হবে। ওকে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার দেখো, এই মোট 5টা পয়েন্ট কিন্তু আমরা ডিসকাস করে ফেললাম। এবার যেটা বাই বললাম, বাইয়ের সম্পর্কে আরেকটা কথা বলি, যে বাই কিন্তু সব জায়গাতেই ইউজ হবে তেমন নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাইকে আমরা ইউজ করতে পারবো। হাতে গোনা কিছু ভার্ব রয়েছে যেগুলো বাই ছাড়াও অন্য প্রেপোজিশন গ্রহণ করে থাকে। যেমন তোমার কিছু কিছু ভার্ব রয়েছে, সেখানে অ্যাট ইউজ করা হয়, কোথায় উইথ, কোথায় তোমার হচ্ছে টু, কোথায় ইন। ওকে, এই সকল প্রেপোজিশনগুলো ইউজ করে থাকে, কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম। আবার কিছু সেন্টেন্স পাবে যেখানে তোমার হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে তোমার লিখতেই হয় না, সেই সকলকে যখন সাবজেক্টকে লিখতে হচ্ছে না, তখন বায়ো আর ইউজ হবে না। ওকে, যেমন পিওপল যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে আমরা লিখি না, দে থাকলে পরে লিখি না, সামওয়ান থাকলে পরে লিখি না। তো যেখানে আমি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে উল্লেখ করারই দরকার নেই প্যাসিভ ভয়েসে, সেখানে বায়োরও দরকার নেই। ওকে, এই সকল এক্সেপশনগুলো, এগুলো এক্সেপশন খুবই কম, তবে জেনারেলি আমরা বাইকে ইউজ করে থাকি। ওকে, এবার দেখো আরেকটা জিনিস, যে অ্যাক্টিভ ভয়েসে দেখো কটা ওয়ার্ড রয়েছে এই সেন্টেন্সটাতে, কাউন্ট করো তো একটু। 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ড রয়েছে। ওকে, এবার প্যাসিভ ভয়েস যখন করলাম, তখন দেখো কটা ওয়ার্ড রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়ার্ড রয়েছে। তাহলে এবার কটা ওয়ার্ড বেড়ে গেল? 2টো ওয়ার্ড কিন্তু আমার বেড়ে গেল। এটাই হচ্ছে নিয়ম। যখন অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করি, তখন ওয়ার্ডের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এটাও কিন্তু মাথায় রাখবে যে আমার ওয়ার্ড সংখ্যা কি বাড়লো কি। জেনারেলি 2টো ওয়ার্ড বাড়বে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন মনে করো যে আমরা এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে উল্লেখ করতেই হয় না, তখন কিন্তু মনে করো দেখবে 2টো ওয়ার্ড বাড়েনি, 1টি ওয়ার্ড বেড়েছে। ওকে, আবার কোথাও কোথাও দেখবে 3টি ওয়ার্ড বেড়ে গেছে, রাইট? জাস্ট এটা সেন্টেন্স অনুযায়ী একটু ভ্যারি করবে, কিন্তু ওয়ার্ড সংখ্যা আলটিমেটলি তোমার বাড়বে, রাইট? যে আমরা 5টা পয়েন্টকে যে আমরা আজকে ডিসকাস করলাম, মনে হয় এটা তোমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস আমি বলি, যে দেখো এটা অ্যাক্টিভ ভয়েস হলো। ওকে, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস আর দিস ইজ প্যাসিভ ভয়েস, রাইট? তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাফেক্টেড, সে নিজে কাজ করে না, সে জাস্ট ফর্মালি তাকে সাবজেক্ট করা হয়েছে। এখানে অ্যাক্টিভ ভয়েসে করার উপরে জোর দেওয়া হয়, আর প্যাসিভ ভয়েসে তোমার হওয়ার উপরে জোর দেওয়া হয়। এখানে কাজটা, প্যাসিভ ভয়েসে কাজটা কে করছে সেটা বড় ইম্পর্টেন্ট নয়, কাজটা যে হয়েছে সেটা ইম্পর্টেন্ট, রাইট? অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করতে পেরেছো, ঠিক প্যাসিভ থেকেও আবার অ্যাক্টিভে করতে পারবে। দেখো অ্যাক্টিভে তোমার ওয়ার্ড সংখ্যা কম ছিল, প্যাসিভে বেড়ে গেছে, ঠিক প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাবে আবার ওয়ার্ড সংখ্যা কমে যাবে। অর্থাৎ যে ওয়ার্ডগুলো তুমি বাড়িয়েছিলে সেগুলোকে বাদ দাও,
তারপরে তোমার ভার্বের যে অরিজিনাল যে ফর্ম সেই ফর্মে নিয়ে আসো, সাবজেক্টটা অবজেক্ট হয়েছিল সেই আগের জায়গাতে নিয়ে আসো, দেখবে ইট ইজ সো ইজি। জাস্ট একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভে করো, এইভাবে যে এক্সারসাইজ করবে দেখবে জিনিসটা একদম ইজি হয়ে গেছে। ওকে, এইবার দেখো এই এক ধরনের সেন্টেন্স পাবে, সেই তুমি এখন এই 5টা পয়েন্টের উপরে বেস করে যে কোনো সেন্টেন্সকেই তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। তো এবার একটা তোমাকে জাস্ট একটা পরীক্ষার মতো দিই। দেখো যদি বলি আমি যে হানি টেস্টস সুইট, রাইট? এই সেন্টেন্সটা, এই হানি টেস্ট সুইট, এটা কোন ভয়েসে আছে আমাকে বলতে হবে, রাইট? তাহলে পরে এতক্ষণ পর্যন্ত আমরা ডিসকাস করলাম সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ফেলতে থাকো। প্রথমে কি বলেছিলাম, ভার্বকে দেখো টেস্ট, এটা কি এই টেন্স অনুযায়ী এই ভার্বের ফর্মটা রয়েছে? দেখো টেস্ট তার সঙ্গে এস রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে এস বা ইয়ের যোগ হয়, তাই না? তাহলে এখানে এস যোগ হয়েছে টেস্ট। তাহলে এই ভার্ব দেখে আমরা বুঝতে পারলাম যে এটা কি অ্যাক্টিভ ভয়েস। কিন্তু 100% কি নিশ্চিত হতে পেরেছি? না, এখন 99.9% নিশ্চিত হতে পেরেছি যেটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আর যে 0.1% সেটা করার জন্য কি করতে হবে? সাবজেক্ট এবং অবজেক্টকে দেখতে হবে। তো হানি টেস্ট সুইট, এটা সাবজেক্ট কি? হু টেস্ট সুইট, হু টেস্ট সুইট, কোশ্চেন হানি, হোয়াট টেস্ট সুইট, হানি। তা হানিটা কি? হানিটা কি অ্যাক্টিভ? হানি কি নিজে নিজে টেস্ট হতে পারে? কখনোই পারে না। হানিকে আমরা অন্য কেউ টেস্ট করেছে তারপরে আমি বলছি যে এটা মিষ্টি, তাই না? দ্য বেড ফিলস সফট, বিছানাটা নরম। বিছানাটা কি নিজে নিজে বুঝতে পারে যে আমি নরম? সেটা তো কখনো হতে পারে না। তাহলে হানিটা এখানে কিন্তু অ্যাক্টিভ নয়, মানে সাবজেক্টটা অ্যাক্টিভ নয়, কিন্তু ভাব আবার সেটা আবার সেই অ্যাক্টিভ অনুযায়ী রয়েছে। তাহলে সাবজেক্টের দিক থেকে মিলছে না, ভার্বের দিক থেকে মিলছে। তাহলে অর্ধেক প্যাসিভ আর অর্ধেক অ্যাক্টিভ। প্যাসিভ কেন বলছি অর্ধেক? হানি তো তোমার এখানে অ্যাফেক্টেড সাবজেক্ট, তাই না? যে সাবজেক্ট নিজে কিছু করতে পারে না সেটাই অ্যাফেক্টেড, রাইট? দ্য বুক রিডস ওয়েল, বইটা কি নিজে নিজে পড়তে পারে? রিডসটা তোমার হচ্ছে তোমার অ্যাক্টিভ, কিন্তু দ্য বুক এটা তো অ্যাফেক্টেড সাবজেক্ট। সেই জন্য সাবজেক্টটা অ্যাফেক্টেড, মানে সাবজেক্টটা প্যাসিভ, ভার্বটা অ্যাক্টিভ। তাহলে পরে এটাকে কোন ক্যাটাগরিতে ফেলবে? অ্যাক্টিভে ফেলবে না প্যাসিভে ফেলবে? তাহলে দুটোর মাঝখানে, অর্থাৎ মিডল ভয়েস। ওকে, এই ভয়েসটাকে আমাদের ইংরেজিতে বলা আছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, এই কোয়াসি প্যাসিভ ভয়েসেরও কিন্তু ভয়েসেস সম্ভব, কোয়াসি প্যাসিভ, রাইট? বোঝা গেল ব্যাপারটা? জাস্ট এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে নিজেরাই তোমার ভয়েস চেঞ্জ করতে পারবে এবং ভয়েস চেঞ্জ ঠিক হয়েছে কিনা সেটাও বুঝতে পারবে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে তোমার লিখে পাঠাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে এবং যারা পরিচিত ফ্রেন্ড রয়েছে তাদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।